দর্শক স্বাগতম জামান্স বয়স শোনার জন্য। দর্শক, বেনজির সাম্রাজ্যের হাজার হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব আবারও আসতে শুরু করেছে। পত্রিকায় যেটি এসেছিল মূলত বাংলাদেশের তার গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় তার নামে যে জমি জমা এবং তার যে রিসোর্ট এবং তার যে সেই পার্ক ইত্যাদি ইত্যাদি, তারপরেও এখন দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমেছে এবং তার এই সকল সম্পত্তির হিসাব বের হয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে তার স্ত্রীর নামেই সবচেয়ে বেশি সম্পত্তির সন্ধান পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের এই ইউটার্ন কেন আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের এক ধরনের ক্ষোভ আছে দুর্নীতি দমন কমিশনের প্রতি, যে তারা তাদের দায়িত্ব পালন করছে না, কিংবা তারা সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারি দলের যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সাধারণত নিতে আমরা দেখি না। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমি কোনো দলকে এককভাবেই দোষারোপ করব না দর্শক, এটি বাস্তবতা যে যখন যে দল ক্ষমতায় থাকে তারা অনেকটা মনে করেন তারা আইনের ঊর্ধ্বে। সেই বেনজিরের অপরাধ জগৎ, আমি তার এই অপরাধ জগতই বলবো, কারণ তিনি যখন প্রশাসনে ছিলেন তিনি একের পর এক, আপনারা জানেন তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। নির্বাচনে হস্তক্ষেপ করা, ক্রসফায়ারে মানুষকে দেওয়া, এবং সর্বোপরি তার নিজ বাহিনীতেও তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। পদায়ন, বদলি ইত্যাদি বিষয়ে অনেক অফিসারেরও তার প্রতি ক্ষোভ আছে। এখন দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে তার বিরুদ্ধে যে এই ব্যাপারগুলো নিয়ে তদন্ত শুরু করেছে, কেউ কেউ বলছেন যে সরকার বেনজিরকে সামনে দিয়ে এখন তার নিচ থেকে লেটারটা অর্থাৎ মইটা সরিয়ে নিয়েছে। সেই প্রবাদ বাক্যের মতোই যে মই বেয়ে আপনাকে উঠতে দিয়েছে, আপনি উঠেছেন গাছের আগায়, আর এখন তারা মইটা সরিয়ে নিচ্ছে। কেন হঠাৎ করে সরকারের এই ইউটার্ন? এটা কি বাস্তবেই ইউটার্ন নাকি লোক দেখানো? এখনো কোনো কিছু কনক্লুশন করার মতো সময় হয়ে যায়নি দর্শক, আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা একটু দেখে নেই দর্শক যে জনাব বেনজির আহমদের সম্পত্তির পরিমাণ কীভাবে। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 114 একর বা 345 বিঘা জমি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে, অথচ তার স্ত্রী কিন্তু কিছু করেন না। এখানে একটা জিনিস বলি দর্শক, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে বা যারা বড় বড় ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীরা আপনারা জানেন যে তার সম্পত্তিগুলো তার আত্মীয় স্বজন বা স্ত্রী, কন্যা, ছেলে বা কন্যার নামে দিয়ে দেন। এই কারণেই যে এই যে কোম্পানি আইনের একটা ফাঁকফোকর আছে, এই আইনি ফাঁকফোকরগুলো থাকার কারণেই তারা নিজের নামে সম্পত্তি রাখেন না, কিন্তু ব্যাংক লোনগুলো তারা গ্রহণ করেন। এরকমই একটি প্রশ্ন তুলেছিল, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তিটি, তিনি তার নির্বাচনী হলফনামায় লিখেছিলেন যে তার নিজের কোনো বাড়ি নেই, একটা গাড়িও নেই, এমনকি তিনি বলছেন তার নিজের ঘুমানোর জায়গাও নেই, তিনি মানুষের বাসায় বাসায় ঘুমান এবং মানুষ আত্মীয় স্বজনের বাসায় ঘুমান। ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? ওর এটা কি আইনের অপব্যবহার নয়? হ্যাঁ, কোম্পানি আইনে তিনি যদি বলেন যে তার নিজের বাড়ি নেই, তিনি গাড়িও নেই, কিছুই নেই তার, সেটা আপনি কোম্পানি আইনে হয়তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, তবে সময় এসেছে এই সকল আইন সংশোধনেরও। যাই হোক দর্শক, বেনজিরের সম্পদ জব্দ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশের জমির এই হিসাব পাওয়া গেছে। আদালতে পাবলিক প্রসিকিউটর উল্লেখ করেন, বেনজির আহমদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার এই সম্পদ অবৈধভাবে অর্জন হয়েছে। অবৈধভাবে অর্জন হয়েছে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না দর্শক, কারণ হচ্ছে তার হিসাব করে দেখা গেছে যে তার চাকরির মেয়াদকালে তিনি যে বৈধ বেতন পেয়েছেন শুরু থেকে শেষ দিন পর্যন্ত, পেনশন পর্যন্ত, সেটা হচ্ছে মাত্র 1,84,00,000 টাকা। অথচ তার বাংলাদেশেই ওই কালবেলার কালের কণ্ঠ রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে প্রায় 1,500 কোটি টাকার সম্পদ। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমদ তার স্ত্রী ও সন্তানদের থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার বা ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়। বেনজির ও তার
আর স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যদিও নথিতে ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই। দেখুন দর্শক, আমি গতকালকে একটি ভিডিও করছিলাম ওই ব্যানার্জিকে নিয়ে, সেখানে আমি বলছিলাম যে একজন মানুষের কেন 33টি অ্যাকাউন্ট থাকবে। তার মানে হচ্ছে তদন্তকারী সংস্থা বা দুর্নীতি দমন কমিশন সহ বা সরকারের আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত করার জন্য তিনি বিভিন্ন ব্যাংকের 33টা ব্যাংকে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করা বা ডিল করা, এটা আমি গতকালকে বলেছিলাম। আমার নিজেরও হয়তো 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু 33টা ব্যাংক অ্যাকাউন্টে এখন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যখন আপনি টাকা ট্রান্সফার করবেন, ওইটার থেকে আবার 2 ব্যাংকে দিয়ে দিবেন, 2 ব্যাংক থেকে তখন 4 ব্যাংকে ওই টাকাটাকে ভাগ করে ফেলবেন। এটা খুঁজে বের করা তারপরেও অসম্ভব না। আইন প্রয়োগকারী সংস্থা, দুর্নীতি দমন কমিশন এবং অর্থনৈতিক এক্সপার্ট যারা, তারা ঠিকই এটা বাইর করতে পারবেন। আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেছেন, বেনজির আহমদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। নথিপত্রে দেখা যায় এই 83টি দলিলের জমি রয়েছে 114 একর, 33% 1 বিঘা ধরে 345 বিঘা। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত 81 একর বা 245 বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম, 7.60 একর। বাকি প্রায় 26 একর জমি রয়েছে তার 3 মেয়ে ও একজন স্বজনের নামে। বেনজিরের 3 মেয়ে হলেন ফারহিন রিশাদ বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারাজরিন বিনতে বেনজির। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করা যায়নি, তবে দেখা যায় ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জের শাহাপুরে একটি দলিলে রয়েছে 13 একরের বেশি জমি। যাই হোক দর্শক, এই যে এগুলা বর্ণনা দেওয়া হচ্ছে আসলে মূলত তিনি মূলত 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সাল 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তার মধ্যে বেনজির আহমদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। তার মানে যখন তিনি দায়িত্বে ছিলেন আইজিপি, তখন তার উপরে নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে যিনি আছেন আইজিপি, তার উপরও নিষেধাজ্ঞা আছে। তার মানে সরকার, এখানে একটা জিনিস বলা ভালো যে সরকার পরিকল্পিতভাবেই যে সকল অফিসার অত্যাচারী কাজগুলো করছে, বিরোধী দলকে দমন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, দুর্নীতি অত্যন্ত কৌশলে করছে। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন, তারা যে এই দুর্নীতিটাই করেছেন, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার আইডেন্টিটিটাকে কাজে লাগিয়ে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তো ধরবে কীভাবে? কারণ তারা নিজেরাই তো আইনের লোক। আর সেই কারণেই ওই লোকগুলাকেই শেখ হাসিনা ওয়াজেদ বেছে নিয়েছেন, যারা সুকৌশলে অত্যন্ত কনফিডেন্সিয়ালি অপরাধগুলা করতে পারে। কারণ এরাই কিন্তু মূলত 2018 সালে দিনের ভোট রাতে করার জন্য অপরাধী এই জেনারেল আজিজ, এই ব্যানার্জির, এই বর্তমান যে পুলিশ প্রধান আবদুল্লাহ মামুন সহ আরও অনেকেই আছেন। এখন তারা ক্ষমতার থেকে চলে গেছেন কি কারণে? হঠাৎ করেই, যদিও বেনজিরের ব্যাপারটা নিয়ে এসেছে কালের কণ্ঠ পত্রিকাটা, তাদের মধ্যে একটি আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আর্থিক লেনদেন। ওই যে আমি কালকেই একটি ভিডিওতে বলছিলাম দর্শক, পৃথিবীর সকল মাফিয়ার পতন হয় তাদের, সকল মাফিয়া আমি বলবো না, মাফিয়ার 95% মাফিয়ার পতন হয় তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দলে, তার আর্থিক লেনদেনের ভাগাভাগি নিয়ে। তার বিরুদ্ধে যে রিপোর্টটা পত্রিকায় এসেছে, তারাও কিন্তু অনেক বড় ধরনের ব্যবসায়ী, এবং তারা এই সাহসটা দেখিয়েছে তার বিরুদ্ধে অপরাধের, তার দুর্নীতির চিত্র তুলে ধরেছে। তার মানে তাদের মধ্যে যে নিশ্চয়ই কোনো ধরনের আর্থিক লেনদেন বা বোঝাপড়ার একটা ব্যাপার বা সমস্যা হয়েছে, এটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমরা দেখি দুর্নীতি দমন কমিশন মন্দির ভালো হলেও যেটা করছে, আমরা দেখি সেটা কতটুকু যায়, বাস্তবেও তার সেই সম্পদগুলা বাজেয়াপ্ত হয় কিনা, এবং তাকে দেখে বর্তমান পুলিশ প্রশাসনে যারা আছেন, র্যাবে আছেন, সেনাবাহিনীতে আছেন, প্রশাসনে আছেন, ডিসিএসপিরা আছেন, তারা কি অ্যাটলিস্ট এই লেসনটা নেবেন যে তাদেরকে দিয়ে অপরাধ করিয়ে যখন তাদের চাকরি জীবন শেষ হবে, সরকার তাদের কাছ থেকে লেডারটা সরিয়ে নিচ্ছে এবং সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না। কারণ ওবায়দুল কাদের ইতিমধ্যেই বলেছেন, জেনারেল আজিজ এবং আপনার বেনজিরের অপরাধের দায়ভার তারা নেবেন না। বাট আমি মনে করি তার সেটা বলার অবকাশ নেই, বিকজ দে আর অ্যাপয়েন্টেড বাই ইউ অ্যান্ড ইউ আর ওয়ার্কিং উইথ দ্যাম উইথ এ ক্লোজ রিলেশন, এবং আপনি সরকার হিসাবে যেটা অর্ডার করছেন তারাই সেটা পালন করছে। কাজে তাদেরকে আপনি আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই। এই লায়াবিলিটি অবশ্যই সরকারকে, শেখ হাসিনা ওয়াজেদকে, আওয়ামী লীগকেই নিতে হবে এই দুর্নীতির দায়ভার। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।